বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে একমত রাজনৈতিক দলগুলো, ফ্যাসিস্টদের রেখে স্বাধীনতা দিলে সুফল মিলবে না বলছে বিএনপি। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক এবং নিবন্ধন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ, পিআর পদ্ধতিতে দেশ স্বৈরশাসনে যাওয়ার আশঙ্কা। অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা না থাকলে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, প্রশ্ন এনসিপির। ফ্যাসিস্ট উৎপাদনের পথ বন্ধের তাগিদ। টেলিকম দুর্নীতি মামলার আসামি হচ্ছেন সাবেক দুদক কমিশনার জহুরুল হক। এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে 2 আসামি ছিনতাই। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে হত্যা। পবিত্র আশুরা ঘিরে হোসেনি দালানের শোকের আবহ, নিরাপত্তা শঙ্কা নেই বলছে বিএনপি। তাজিয়া মিছিলে নিষিদ্ধ ছুরি তরবারি। এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে নামছে উত্তর কোরিয়া 30,000 সেনা। দাবি কিয়েভের আরও মার্কিন সহায়তা পেতে মরিয়া জেলেনস্কি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের নীতিগত সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের বিষয়েও একমত তারা। তবে দোসরদের রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দিলে ফ্যাসিস্টরাই তার সুবিধাভোগী হবে বলে মনে করে বিএনপি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 9ম দিনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। এজেন্ডায় থাকলেও বাদ পড়ে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি। আলোচনা শেষে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও মতামত তুলে ধরেন দলগুলোর নেতারা। সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয়, তার ব্যাপারে আমরা একমত হয়েছি। ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই, যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেয়া সরকারের ব্যবস্থা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফ্যাসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। 3 দিনের বিরতি দিয়ে সোমবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক এবং নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। কারো সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে এই নীতিমালা করার অভিযোগও করেন তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির খসড়া টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রযুক্তি সহ অনেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এতে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। বড় মোবাইল বড় অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন নীতি প্রণয়ন ঠিক হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। নীতি প্রণয়নে রাজনৈতিক দল বা জনগণের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানায় বিএনপি। এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছে, সেটাই তো আমরা চাই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভোটার, রাজনৈতিক দলসহ সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের বিনিয়োগ, কৃষি, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। সবাই স্থিতিশীল নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে, এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে রংপুরে ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। এ পদ্ধতি স্থানীয় পর্যায়ে নেতা তৈরির প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন রিজভী। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপামর মানুষের নিরাপত্তা কোথায়, কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমন প্রশ্ন তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির তৃতীয় দিনে নীলফামারী সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান নাহিদ ইসলাম। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন আলিয়া কাস আকাশ। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার বেলা 12:15টায় সৈয়দপুর কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে যান এনসিপি নেতারা। অশ্রুসিক্ত নয়নে ছেলে হত্যার বিচার চান সাজ্জাদের বাবা। আহ্বান জানান বিচার, জুলাই সনদের আগে নির্বাচন না দেয়ার। আগে আমরা সনদ চাই, তারপরে উন্নয়ন চাই, তারপরে হলো আপনার নির্বাচন, এটাই আমার চাওয়া পাওয়া। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট উৎপাদনের সব পন্থা বন্ধ করতে হবে। প্রচলিত সংবিধানকে আওয়ামী বিধান আখ্যা দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন, যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয়, সেই ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন, এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান।
দফায় দফায় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নেতাদের উপর হামলার বিচার না হওয়ায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জানান শঙ্কার কথা। যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয়, এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটলো। আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি, আমরা কিন্তু কোনো প্রতিকার পাইনি, গ্রেফতার পাইনি। আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে এই যে হাজারো শহীদ, হাজারো আহত, তাদের পরিবার, এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে, সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। পরে তরুণ নেতারা শহরের হাতিখানা বিহারি ক্যাম্প পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরেন সাধারণ মানুষরা। বর্ণনা করেন আন্দোলনের বিভীষিকাময় দিনগুলোতে নির্যাতনের নির্মমতার কথা। অনেক নির্যাতন, দরজা আমার বউকে গাল দিল, গান্ডা গান্ডা বলে বার কর তোর স্বামীকে, না বার করলে তোদেরকে নিয়ে যাব ধরে। আমরা কোথাও গেলে আমাদের বিচার হয় না, আমরা অনেক কষ্টতে ছিলাম, এখনো আছি কষ্টতে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নারী নেত্রীরা। তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন, এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা এটা ওনাদেরকে দিতে হবে এবং ওনাদের জীবনের যত অসুবিধা আছে, ওনাদের রাষ্ট্রের প্রতি যত অভিযোগ আছে, এগুলো আমাদেরকে মিটাতে হবে। ক্যাম্পের পুরুষরা তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কেউ তাদের পাশে থাকেনি। এই ক্যাম্পের মহিলারা, নারীরা সামনে আগায়ে পুরুষদের পাশে ছিল। পরে নীলফামারী শহরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি পঞ্চগড় অভিমুখে রওনা করে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি পঞ্চগড়ে। চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বহিলা শুনে নাও, এই পঞ্চগড়ত এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেজ আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করবা হবে। এইটা করবা দেওয়া যাবে না। বাংলা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক এনে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। ওই বাংলা পোর্টত পঞ্চগড়ে যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? দর্শক, পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় এনসিপি নেতা সার্জিস আলম বক্তব্য রাখছিলেন। গুমের ঘটনায় কোনো সেনা সদস্য সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এই সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনে কর্নেল শফিকুল ইসলাম এসব কথা বলেন। জানান, নির্দেশনা পেলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে 80% উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। শাহাদাত নিশাদের রিপোর্ট। আন্তর্জাতিক ইনকামিং কলে দেশের ক্ষতি 9,000 কোটি টাকা। টেলিকম সেবায় এমন দুর্নীতির অভিযোগ 6 জনের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম দুদকের সাবেক কমিশনার জহুরুল হক। দুদকের প্রতিবেদনের প্রেক্ষিতে যে কোনো সময় মামলার আসামি হতে পারেন সংস্থাটির সাবেক এই কমিশনার। এর আগে তার পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জানিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি।
রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর এর আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআর এর 2 সদস্য সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে তারা। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে বিএমইটি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর আন্দোলনের রেশ কাটতে না কাটতেই প্রতিদিনই দুদকের জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য, সংস্কার ঐক্য পরিষদের নেতাসহ 11 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সৃষ্টি করে দেওয়ার বিস্তর অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে আজকে আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন দুদক। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদের মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বিএমইটি সহ এজেন্সির 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ঢাকার কিছু অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগের প্রেক্ষিতে বিএমইটি এবং কিছু এজেন্সির মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী 14 জুলাই তলব করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারি চাকরি অধ্যাদেশের কোন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। এছাড়া সভায় বিশ্ব প্রতিবন্ধী দিবস 15 মার্চের পরিবর্তে 3 ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস খ শ্রেণী হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে সই প্রস্তাব অনুমোদন করা হয়েছে এবং পারমাণবিক জ্বালানি ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কর্তৃক 1997 সালে 5 সেপ্টেম্বর গৃহীত ব্যয়িত জ্বালানি ব্যবস্থাপনা নিরাপত্তা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিরাপত্তা বিষয়ক যৌথ কনভেনশনে সইয়ের প্রস্তাবও অনুমোদন করা হয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক এখনো খসড়া পর্যায়ে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায় সেই বিষয়ে কথা হয়েছে দুপক্ষেরই। গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই বলে মন্তব্য করে তিনি বলেন, 30 বছরেও ভারত থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি বাংলাদেশ। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এক্সিট ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। কয়েকজনের বিরুদ্ধে হতো তারা স্পেসিফিক অভিযোগ, তাদের আদালতে সমাধান করবে, এগুলি এখনো একটু ফ্লুইড আছে, আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।
আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের 3 জনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান রুবি বেগমের বিরুদ্ধে 82টি মাদক মামলা রয়েছে। সুমন কবিরের একটি রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে একটি বাড়ি ঘেরাও করে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের সানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। এছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থাও গুরুতর। জানা যায় সকালে গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের বাড়ি ঘেরাও করে, পরে সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায় এবং লাঠি সোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। এলাকাবাসী 14 গ্রাম, এমনকি অন্য বাঙ্গরা ইউনিয়ন, হায়দ্রাবাদ ইউনিয়ন, অন্য ইউনিয়ন লোক হয়েছে, সেখানে লোক আইয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের অভিযোগ, রুবি আক্তার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কেনাবেচা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সচেতন নাগরিকরা বলছেন আইন হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও 358 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 150 জন, চট্টগ্রাম বিভাগে 32 জন, ঢাকা বিভাগে 45 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 39 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 39 জন, খুলনা বিভাগে 14 জন, ময়মনসিংহ বিভাগে 5 জন, রাজশাহী বিভাগে 29 জন, রংপুর বিভাগে 3 জন, সিলেট বিভাগে 2 জন রয়েছেন। আর 24 ঘন্টায় 341 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। যে কোনো কসমেটিক সামগ্রী মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলে ভোক্তা অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মহাপরিচালক আলিম আখতার খান। কসমেটিক সামগ্রী সেন্সিটিভ উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে উৎপাদন এবং বিপণন সবাইকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ আয়োজিত কসমেটিক্স এবং স্কিন কেয়ার শিল্প খাতের রপ্তানি সম্ভাবনা, ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, দেশীয় শিল্প সুরক্ষায় এখনই নজর দিতে হবে। সরকার অসাধু দাপট বন্ধ করতে না পারলে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। এই ধরনের সেন্সিটিভ আইটেমস বাজারে যখন বিক্রি হচ্ছে সেটা যাতে যথাযথভাবে নির্মিত হয়, যথাযথ উপাদানে নির্মিত হয় এবং যথাযথভাবে এটা বিক্রি হয়। তো সেই ধরনের কোনো ব্যত্যয় যদি থাকে এটা দেখা আমার দায়িত্ব। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া 2 আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সদস্য সহ আহত হন কমপক্ষে 20 জন। পুলিশ বলছে, আসামি ছিনিয়ে নেওয়া এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি নেতা সার্জিস আলম। সহকর্মী জামাল বাদশাহর রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। থানা থেকে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিতে এমন হামলা। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় ঘটে এ ঘটনা। ভাঙচুর করা হয় থানা ভবনের জানালার গ্লাস, পুলিশ পরিদর্শক কক্ষের ল্যাপটপ ও চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় কমপক্ষে 20 জন।
পুলিশ জানায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বালুমহালে ট্রাক থেকে চাঁদা নেয়ার অভিযোগে সোহেল ও বেলাল নামে 2 যুবককে আটক করেন তারা। পরে তাদের 1 মাস করে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। সাজা দেয়ায় থানায় হামলা করে তাদের ছাড়িয়ে নেয় তাদের পক্ষের লোকজন। ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন এনসিপি নেতা সার্জিস আলম। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান ডিআইজি। দুষ্কৃতিকারীরা কিছু লোকজন চাঁদা আদায় করছিল এবং সংবাদ পেয়ে তখন ইউনু সাহেব এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে ওখানে উপস্থিত সকলকে চাঁদা আদায় সহ যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এরপরে পাথর কোয়ারি যারা ইজারা নিয়েছেন তাদের সাথে ওনাদের কয়েকবার মিটিং হয়েছে এই সংক্রান্ত যাতে কোনো এই চাঁদা আদায়ের ব্যাপারটা ওনাদের উপরে এসে যায়, ওনারা যাতে এটা মনিটর করে। তবে বালুমহলের ইজারাদারের অভিযোগ ওই দুজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তিনি। আমরা থানায় গিয়ে আমরা আমাদের কর্মচারীকে ছাড়তে নিয়ে গেছি, যায় দেখি যে সেখানে নাই। পরে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আমাদের যেহেতু দুজনকে নিয়ে আসা হয়েছে তারা কোথায়। পরে ওসি সাহেব আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদেরকে কোনো কথা বলার সময় না দিয়ে, আপনারা থানার ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আমরা নিরস্ত্র, আমরা তো কোনোভাবে আমরা খালি হাতে ওখানে গেছি। আমরা জেলা প্রশাসক বলেন, নিয়মের বাইরে গিয়ে পাথর উত্তোলন ও চাঁদাবাজি করায় দুজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিপ্ট দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথরকারীর কোনো সম্পর্ক নাই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। ওই বাহিরে গিয়ে চাঁদা তোলা, স্লিপ বানানো, তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাঁশ দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা 1000 টাকা 500 টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।